প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ এমআর এর সাথে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজনে প্রথম আলো.com। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক অ্যাজ এমআরএইচ। আমাদের আজকের শোর থিম হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড কারেজ নিয়েই লেগাসি তৈরি হয়। ইনফ্যাক্ট আজকের আমার শোতে এমন একজন উদ্যোক্তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উনি বয়সে তরুণ, সাহসিকতায় ভীষণ সময়ের আগে এগিয়ে আছেন। ক্রিয়েটিভিটি, ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে টেকনোলজিকে ব্লেন্ড করে এই সেক্টরটাকে একটু অনন্য উচ্চতা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকের আমার শোর এমআরএইচ-এর গেস্ট আরএইচ রিদওয়ান টু রিদওয়ান। রিদওয়ান হাফিজ, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ভালো, থ্যাংক ইউ সো মাচ। শুরু করবো একটা বাউন্সার দিয়ে। শিওর। বুয়েট স্টুডেন্ট ছিলাম। আমি শিওর এখনো জাভার কোর্সের রেজাল্ট আপনার মনে আছে। ফেল করেছিল। ফেল ইজ ফেল। সো সেই জাভার কোর্সটা ফেল করার থেকে আপনি অ্যাজ এ বুয়েট গ্র্যাজুয়েট ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে টেকনোলজিকে ব্লেন্ড করলেন, কীভাবে চিন্তাটা আসলো? সো ফার্স্ট অফ অল আই থিঙ্ক দ্যাট ফেইলার ইজ ইম্পর্টেন্ট। মানে আমাদেরকে ফেইলার সবচেয়ে বেশি শিখায়। যত বেশি লাইফে ফেল করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। সবাই কি শিখতে পারে সেই ফেলিয়ার থেকে? শেখাটা এমব্রেস সবাই হয়তো করতে পারে না, বাট যখনই আপনি এমব্রেস করবেন তখনই সাকসেসটা আসে। সো ফেইলার ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। আজকে হয়তো আমি জাভাতে ফেল করেছিলাম বা আমার বুয়েটের সিজিপি অনেক কম ছিল, ওটা থাকার কারণে হয়তো আমাকে ওই সময় পুশ করেছিল যে ওকে আই হ্যাভ টু ডু সামথিং। ওইখান থেকে আমার ফার্স্ট অর্গানাইজেশন যেটাতে আমি কোফাউন্ড করি অ্যানালাইজিং, ওটা স্টার্ট হয়। ওইখান থেকে যে লার্নিংটা হয় তারপর ওইখান থেকে এসে হয়তো এখান থেকে গোজায়ন হয়। সো আই কমপ্লিটলি প্রাউডলি বলে বেড়াই আমি অনেক ফেল করেছি জীবনে, এবং এটা আমি এমব্রেস করেছি প্রত্যেকবার। ওকে এই যে স্ট্রাগল পিরিয়ডটা এবং তারপরে আপনার যে অ্যানালাইজেনের ইনিশিয়েটিভ নেওয়া, গোজায়নকে স্কেলিং করার চেষ্টা করছেন দেশ এবং দেশের বাইরে, এখন আপনি প্রবাসী ভাইদের জন্য নিউ ব্যাংক করার একটা প্রসেসে ইনভলভ হয়েছেন, সেই গল্প আমরা আসবো। কিন্তু শুরুতে জানতে চাই যে আপনি যখন অ্যানালাইজিং ইনিশিয়েট করলেন, শুরুর দিকে চ্যালেঞ্জটা কী ছিল অ্যাজ আ ইয়াং এন্টারপ্রেনার হিসাবে? কেউ সিরিয়াসলি নিত না, মনে করতো বাচ্চা ছেলে, ওরা কি বুঝে এভরিথিং। দ্য হোল পয়েন্টটা ছিল এই ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটি তো তখন নতুন আসলে। ইনফ্যাক্ট ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটাও আমরা ইউজ করতে পারতাম না কিন্তু যখন শুরু করেছি। সোশ্যাল মিডিয়া বলে চালাতাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সো কেউ সিরিয়াসলি নিত না। এবং যখন আমরা প্রথম কার্ড দিতাম, কার্ডে যা লেখা থাকতো রিদওয়ান হাফিজ ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং পার্টনার, কেউ পাত্তাও দিত না আর কি। এই বাচ্চা ছেলে যদি ম্যানেজিং পার্টনার তাহলে কোম্পানির কি হবে? এক্স্যাক্টলি। এন্ড দ্যাটস ওয়াই হোয়াট উই ডিড, অ্যানালাইজার হয়তো জানেন, অনেকেই জানে, আমরা উই নেভার হ্যাড এ ফর্মাল ডেজিগনেশন। একজনের একটা ডেজিগনেশন ছিল। আমার পার্টনার কি ছিল? পিপলস চ্যাম্প। আমি দ্য রকের হিউজ ফ্যান, ওইখান থেকে নেওয়া। আমার পার্টনার ছিল ম্যান অফ স্টিল, রেইন মেকার। সো এক একজন এক একটা। যখন এরপরে কার্ডটা দিতাম তখন একটা নিয়ে কনভারসেশন ট্রিগার করতো। ভাই এটার ঘটনাটা কি? ওয়াই আর ইউ পিপলস চ্যাম্প? ওয়াই আর ইউ ব্যাটম্যান? ওয়াই আর ইউ ওয়ান্ডার ওম্যান? ওইখান থেকে কনভারসেশন গুলো হতো। দিস ইজ হাউ উই ট্রাই টু লাইক গ্র্যাব অ্যাটেনশন। এই আইডিয়াটা কি আপনার নাকি আপনার সবাই আমরা মিলেই করেছিলাম? আই ডোন্ট পিন পয়েন্ট করতে পারবো না কাট ছিল, বাট সবাই মিলেই করে। নর্মালি যেটা আমরা দেখি, যারা একটু টেক ড্রিভেন ব্যাকগ্রাউন্ড থেকে আসে তার একটু ডাউন টু আর্থ হয়, একটু পিপল ম্যানেজমেন্ট একটু শাই থাকে। সো এই জায়গাটা কি আপনি অ্যাকনলেজ করেন না করেন না? আমি মনে করি হ্যাঁ, আনফর্চুনেট, এটা আমি স্বীকার করতে চাই না, বাট আসলে বেশিরভাগ ইঞ্জিনিয়াররা বা টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের মানুষজন, মানে এগেইন হয়তো আইকিউটা অনেক হাই থাকে, বাট হয়তো ইকিউটা একটু ডিফারেন্ট থাকে আর কি, বা ওই জায়গাটাতে একটু শাইনেসটা থাকে। আমার আইকিউ নাই, ইকিউ নাই, সো আমার কখনোই কোনো লজ্জাশরম ছিল না। কারণ I was very open to like go ahead and actually try to sell our product. Coming from that particular point, যে আপনি প্রবলি নিজেকে ইন্টার্ন হিসাবে বিভিন্ন জায়গায় পরিচয় দিতে পছন্দ করেন। 16-17 বছর আমার ক্যারিয়ার, আমি তখনও ইন্টার্ন ছিলাম, এখনো ইন্টার্ন আছি। So tell me that philosophy, why this is so? You are leading a particular industry very well, but still you are... We have roughly around, in Gozayan, we have 250 people working in 4 different countries. If you ask any of them, everybody will tell me that I'm the intern. Okay. কারণ আমি মনে করি এই আইডিয়াটাকে কিভাবে আপনি এস্টাবলিশ করলেন? আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ইন্টার্নরা অনেক হাংরি হয়। দে অলওয়েজ ওয়ান্ট টু লার্ন, দে অলওয়েজ ওয়ান্ট টু লাইক ডু দ্য, মানে হাত গুটা একদম সব কাজই করবো, যে কোনো কাজকে কোনো না বলবো না। এই মেন্টালিটিটা আসলে থাকা উচিত একদম ক্যারিয়ারের শেষ পর্যন্ত, সবার থাকা উচিত। দ্য মোমেন্ট ইউ ফিল ইউ আর কমফোর্টেবল, আমি জিনিসটা বুঝে গেছি, এটা আমি ভালো পারি, ওইখানে ইউর গ্রোথ গেট স্টার্ট। আই এম শিওর এই মাইন্ডসেটটা কোনো টেক্সট বইতে আপনার বইটা ছিল না? অবশ্যই না। সো মেবি আপনি পড়িয়েছেন, হয়তো আপনার কাছে, আই ডোন্ট নো দ্যাট। কিন্তু এই মাইন্ডসেটটা আসলো কোথা থেকে? কাউকে দেখে শিখে, নাকি আপনার জিনে হয়তো কোথাও একটা ছিল? আপনার কি মনে হয়? জিনে ছিল মনে হয় না। ওকে,
বাট আই থিঙ্ক ওই যে প্রবাবলি ফেইলেরও প্রত্যেকবার ধাক্কা খেতে খেতে মনে হচ্ছে আসলে আই ডোন্ট নো এনিথিং, সো আরো নতুন করে শিখতে হবে। সো ওই মেন্টালিটিটা তখন ওইভাবেই চলে আসছে আর কি, এন্ড এভরিথিং। সো এই যাত্রায় আপনি যখন অ্যানালাইজেনকে ইনিশিয়েট করলেন, সেখান থেকে তার একটা গ্রোথ হলো, জি, দেন ইউ অ্যাডেড দ্যাট নাও দ্য ইন্ডাস্ট্রি থিং, জি, গোজায়ান। কারেক্ট। ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে টেকনোলজিকে খুব স্মার্টলি ব্লেন্ড করার চেষ্টা করেছেন। রাইট। প্রবলি ইট হেল্পড ইউ বিং আ স্টুডেন্ট অফ বুয়েট, যে আপনি হয়তো ভেবেছেন টেকনোলজিকে এই সেক্টরে নিয়ে আসা যায়। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের বাংলাদেশের মতো, যেখানে এই ইন্ডাস্ট্রিটা খুব বেশি রেগুলেটেড না ইন আ সেন্স, যেখানে কনজিউমারদের রাইট খুব একটা ওয়েল প্রোটেক্টেড না, এবং রিসেন্টলি উই ক্যান সি কিছু স্ক্যাম হয়েছে। জি। এই স্ক্যামের পরে কি আমরা বিশ্বাস রাখবো না বিশ্বাস হারিয়ে ফেলবো আপনাদের উপরে? যেটা হচ্ছে কি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি তো স্ক্যাম হয়েছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অনেক প্রবলেম হয়েছে। তার মানে এটা না যে আমরা যে ভালো ব্যাংকগুলো তাদেরকে এটাতে ডিসক্রেডিট করবো আসলে। সো এগেইন, নো অফেন্স টু এনিওয়ান, আমি কাউকে পার্টিকুলার নিয়ে কথা বলতে চাই না। গোজায়ান একদম শুরু থেকেই ডিরেক্ট টু কনজিউমার কাজ করে গিয়েছে। গোজায়ান কোনো মিডল লেয়ার কখনো রাখেনি এবং কোনোদিনও রাখবে না। সো গোজায়ান ডিরেক্টলি কনজিউমারের সাথে কাজ করেছে, এবং গোজায়ানের গোলটাই ছিল কনজিউমারের ট্রাস্ট, কনজিউমার বেস একটা ব্র্যান্ড বানানো। এবং আপনারা হয়তো জানেন গোজায়ান কিন্তু ব্যাকড বাই ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। বাংলাদেশ থেকে ব্র্যাক এবং বাংলাদেশের বাইরে প্রায় আরো 25-30 জন ইনস্টিটিউশন ইনভেস্টর আমাদের আছে। আমাদের কর্পোরেট গভর্নেন্স অনেক স্ট্রং। লাইক আমি যে ইন্টার, তার একটা বড় প্রবলেম হচ্ছে আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট আর কি। আমি কিন্তু সাইনও করতে পারি না, চেকও লিখতে পারি না, কিছুই করতে পারি না। সো উই হ্যাভ অডিটর, উই হ্যাভ সেপারেট টিম, উই হ্যাভ এ সেপারেট বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে 2 জন ছাড়া কেউই বাংলাদেশের না। সো উই মেইনটেইন এ সার্টেন লেভেল অফ গভর্নেন্স। আমরা একদম শুরু থেকে এই কমপ্লায়েন্স বা গভর্নেন্সের প্রতি ফোকাস করেছি, যেন কোম্পানি ছোট হতে পারে, গভর্নেন্সও যেন কখনো কোনো মিসিং না হয়। সো লেট মি টেক ওভার ফ্রম ইউ। বাংলাদেশে আমাদের যে স্টার্টআপগুলো শুরু করে, জি, আমাদের শুরুতে এই মাইন্ডসেটটা থাকে না গভর্নেন্স, কারেক্ট, এই প্রসেসের মধ্যে দিয়ে যাব। এটাও কিন্তু বড়টা ধৈর্য ধরে থাকার জায়গা। সো আপনার কি সাজেশন, যে যখন কোনো স্টার্টআপ কোম্পানিতে কোনো ছেলে মেয়ে আসবে, এই গভর্নেন্সের সাথে তাকে ওরিয়েন্টেড করবার জন্য কি ধরনের প্রস্তুতি থাকা দরকার? I think it's important. I was blessed or I was privileged in my life যে আমি এরকম কিছু মানুষজনকে পেয়েছি। আনফরচুনেটলি বেশিরভাগই হয়তো বাংলাদেশের মানুষ না, যাদেরকে পেয়েছি যারা আমাকে এগুলোতে গাইড করতে পেরেছে, যারা আমাকে কোচ করতে পেরেছে। সো আই থিঙ্ক যারা আসবে তাদের না এই ব্যাপারটাতে আসলে কখনোই কম্প্রোমাইজ করা উচিত না। কারণ if you are bringing institutional capital to Bangladesh and if you fail at governance, you are not just failing your company, you are failing the entire country. কারেক্ট। সো পুরো দেশের একটা রেপুটেশন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইন্ডাস্ট্রিটা ইকুয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এই ব্যাপারগুলো কখনো কম্প্রোমাইজ করা উচিত না। সো ইটস ইম্পর্টেন্ট টু অ্যাকচুয়ালি লাইক ফাইন্ড, আপনার এখান থেকে অনেক প্রচুর মানুষ আছে, একাডেমিক মানুষ আছে, বিজনেস মানুষজন আছে, অফ কোর্স, লার্ন, আস্ক ফর অ্যাডভাইস, আস্ক ফর লাইক মেন্টরশিপ। রাইট। সো এখান থেকে জিনিসগুলো জানা উচিত আসলে কিভাবে করা উচিত। দ্য এইম শুড অলওয়েজ বি হায়ার, যে অমুক কোম্পানি গ্রামীণ ফোন যেভাবে করে আমরা সেই লেভেলের গভর্নেন্স হয়ে যেতে চাই। এইম শুড বি হায়ার। কখনো এরকম না যখন আমরা বড় হব তখন গভর্নেন্স করব। গভর্নেন্স এখন থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং, একসময় আমি গ্রামীণ ফোন হব। বিউটিফুল। এই যে ট্যুরিজম সেক্টরে তো আমাদের অনেক অপশনস আছে, ইন আ সেন্স অনেক সার্ভিস প্রোভাইডার আছে, অনেক ভেন্ডর আছে। গোজায়ানের ইউএসপি কি? ওয়াই শুড আই ট্রাস্ট ইউ? ওকে, গোজায়ান ডে 1 থেকে, ইটস বিন অলমোস্ট 8 years নাও, এবং ডে 1 থেকে আমরা একটা জিনিস নিয়ে শুধু কাজ করে গিয়েছি, সেটা হচ্ছে যে কনজিউমার ট্রাস্টটা, আর কিছু না। গোজায়ানে আপনি একই সাথে একই প্ল্যাটফর্মে উইদাউট টকিং টু এনিওয়ান, ইন ইউর ফিঙ্গার টিপস you will get all the options. আচ্ছা, আপনি এখানে একদম ট্রান্সপারেন্ট প্রাইসিং and most likely you should get the best pricing, এবং আপনি ওইখান থেকে বসে আপনি ডাইরেক্ট সবকিছু নিজের মতো করে every 4 minutes, maybe it will take 3 to 4 minutes to book an international flight for you, maybe 30 seconds if you want to book a domestic flight, and instant আপনি সবকিছু পাবেন। ইনস্ট্যান্ট আপনি যদি চেঞ্জ করতে চান, আপনার ক্যান্সেল করতে চান, ওই অপশনগুলো আপনার জন্য থাকছে। সো ওই অ্যাফোর্ডেবিলিটিটা এবং ট্রাস্টটা কনসার্ন একটা জায়গায় বেসিক্যালি নিয়ে এসেছে, অ্যান্ড উইদিন ইউর ফিঙ্গার টিপ। আনফর্চুনেটলি ট্রাভেল ইন্ডাস্ট্রির একটা বড় প্রবলেম যেটা ছিল, যেটা আমাকে আসলে ইন্সপায়ার করেছিল ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আসার জন্য, আমার ফ্যামিলি আমেরিকাতে থাকতো এবং আমি প্রচুর যেতাম, এবং আমি সবসময় টিকিট কাটার জন্য কি করতে হতো, ট্রাভেল এজেন্সিকে ডাকতে হতো, ও একটা কোটেশন দিত। যাওয়ার পরে দেখা যাবে আরেকটা ট্রাভেল এজেন্সি বলতো, আরে ও তো আপনার কাছ থেকে গলা কাটা দাম কাটছে। এরপর আবার ওর কাছ থেকে কাটলাম, তখন আবার আরেকজন বললো ও তো আপনার কাছ থেকে গলা কাটা দাম কাটছে। তখন বুঝলাম আসলে এই ইন্ডাস্ট্রিতে কোনো ট্রান্সপারেন্সি নাই, কিন্তু কনজিউমাররা কোনো বোঝার কোনো উপায় নাই, কারণ আপনি যেটাই বলবেন সেটাই কিন্তু আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। আমি বলছি না যে সবাই গলা কাটা দাম কাটবে, বাট যেটা আপনার কিন্তু জানার কোনো উপায় নেই। গোজায়ান ওই জিনিসটা এসে করেছে ইন্ডাস্ট্রিতে,
ট্রান্সপারেন্সিটা ক্রিয়েট করে দিয়েছে সবার অ্যান্ড জন্য। প্রবলি মিডলম্যানের জায়গাটাতে আপনারা ইন্টারফেয়ার করেছেন যেখানে খুব বেশি। সো ফাইন। সো একটু জানতে চাই, এই যে ট্রাস্টের কথা বলছিলেন, দিস ট্রাস্ট ইজ নট অল অ্যাবাউট দ্য কনজিউমার। রাইট। আমার মনে হয় আপনার ইনহাউস স্টাফ অফিসার বা যারা কাজ করছেন, আমার মনে হয় ইনহাউস ট্রাস্টটা মনে হয় আপনি আগে এটাকে প্রবলি আপনি এমফাসিস করেছেন। চ্যারিটি বিগিনস অ্যাট হোম অলওয়েজ। অ্যাবসলিউটলি। সো আমরা জাস্ট একটু করি, আমরা স্টাফ এমপ্লয়ি ওয়ার্ডগুলো ইউজ করি না, আমাদের ওয়ার্ড একটাই, ট্যালেন্ট। Okay. Every single person who works at Gozayan, it's talent. We don't have a department called HR. We call it talent and culture. ওকে। So আমাদের কাছে কালচারটা অনেক ইম্পর্টেন্ট। এগেইন when I started আমার ক্যারিয়ার, তখন আমি মনে করতো সবাই স্যালারির জন্য কাজ করে ফার্স্টে, কত টাকা বেতন and everything. But I feel like again over the time এটা হয়তো চেঞ্জ হয়েছে, স্পেশালি জেনজিতে আরো চেঞ্জ হয়েছে। It's not the salary is not the most important part. Accomplishment, self-recognition, growth opportunity, and of course the environment. Yes. If you're spending 8 to 10 hours in a workplace, you need to be friend with other people. You need to actually feel that you have accomplished something. Absolutely. They will be your best friends কিন্তু reality কিন্তু এটাই। Absolutely. So আমরা কালচারটার উপর অনেক বেশি ফোকাস ডে 1 থেকে করেছি। এটার একটা বড় রিজন হচ্ছে, প্রথমে তো আসলে টাকা বেশি করার অফার ছিল না, বেশি স্যালারি তো দিতে পারতাম না, তো জাস্ট ভালোবাসা দিতাম। বাট ওই ভালোবাসাটাই বিকেম এ পার্ট অফ আওয়ার কোর কালচার। ভেরি নাইস। আপনি কালচারের কথা বলছিলেন, আইবিএ এবং চারুকলা ইনস্টিটিউট, জি, তার মাঝখানে একটা দেয়াল আছে। রাইট। আমি কখনো কখনো একটু দুষ্টামি করে বলি, দেয়ালটা তুলে দেওয়া যদি যেত। অ্যাবসলিউটলি, ক্রিয়েটিভিটি মিটস বিজনেস। এক্স্যাক্টলি। তো বুয়েটের গ্র্যাজুয়েট যারা, জি, তার সাথে ব্যবসার শিক্ষাটা কতটা রিলেভেন্ট? অসম্ভব রিলেভেন্ট। ইনফ্যাক্ট মানে আমি মিন করছি টেকনোলজি বেসড স্টুডেন্টের কথাই বলছি। The world is মানে the future is 100% technology. Actually the present is technology, and we are seeing that how fast it's revolving, right? Right. প্রবলেম হচ্ছে এগেইন মেবি আমি এক্সেপশনদেরকে অ্যাভয়েড করে শুধুমাত্র আমি জেনারেল পারসেপশন থেকে বলছি। We have good coders coming from BUET, people who understand technology. They're maybe not very good in business. Yeah. We have very good business people who are coming from IBA. Maybe they would be much better if they knew the technology. In my ideal opinion, we should have way more companies in this country, and they should be co-founded by one BUET guy and one IBA guy. I mean, business and technology. Sorry, no university. Sab university bhalo. Right. Just because uni IBA te এবং আমি BUET এই কারণে আমি এক্সাম্পলটা দিলাম আর কি। That's fine. It's fine. It's a show of Ridwan to Ridwan. I understand that. আপনি গোজায়ানকে বাংলাদেশের বাইরে নিয়ে গেছেন। জি। এবং নর্মালি আমরা যেটা দেখি, একটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে এক্সটেনশন যেভাবে করা যায়, সার্ভিস সেক্টরের এক্সটেনশন লিটল কমপ্লিকেটেড। কারেক্ট। কিভাবে দেশের বাইরে যাওয়ার গল্পটা শুরু হলো এবং তার জার্নিটা কেমন ছিল? সো আমরা এখন টোটাল 4টা দেশে অপারেট করি, বাট আমরা ফার্স্ট যেটা এক্সপ্যান্ড করেছিলাম সেটা হচ্ছে পাকিস্তানে। গোজায়ান বাংলাদেশ এবং একদম সিমিলার গোজায়ান পাকিস্তান অপারেট করে। শুরু হলো 2022 সালে। ওকে। এটা হচ্ছে যে দেখেন, এট দ্য রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশের গল্পটা অনেক সুন্দর, 170 মিলিয়ন পপুলেশন, জিডিপি গ্রোয়িং, ইকোনমি গ্রোয়িং, বাট এট দ্য সেম টাইম লেজার আর বিজনেস ট্রাভেল যেটা করবে, কনজিউমেবল পপুলেশনটা কিন্তু এতটাও বেশি না। এটা কিন্তু একটা এরিয়া, একটা সিটি, দুইটা সিটির মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। তো অফকোর্স এটা গ্রো করবে, বাট আমাদের গোলটা কিন্তু গ্রোথটা আরো বেশি বড় হতে হবে। আর কেন আমরা সবসময় বাংলাদেশ থেকে গন্ডি নিয়ে চিন্তা করবো? কেন আমি 6টা কোম্পানি, পাকিস্তানি কোম্পানির নাম বলতে পারবো যারা বাংলাদেশে অপারেট করে, ফ্যান থেকে আরম্ভ করে, সেমাই থেকে আরম্ভ করে, জুস থেকে আরম্ভ করে। কেন অপোজিটটা হবে না? কেন একটা বাংলাদেশের কোম্পানি একটা পাকিস্তানের কোম্পানি কেন অ্যাকোয়ার করতে পারবে না? সো ওই জায়গাটা থেকে আমরা সাহসটা করি। উই স লাইক ইটস অলসো এ বিগ মার্কেট, উই স দ্য সিমিলার প্রবলেম। ওই জায়গা থেকে আমরা ঠিক আছে, লেটস গো দ্যাট এন্ড লেটস গো হেড এন্ড ডু দ্যাট অ্যাকচুয়ালি। সো পাকিস্তান দেন আদার কান্ট্রিজ আর দেন আমরা আমাদের একটা প্রোডাক্ট এক্সটেন্ড করি। আমরা গোজায়ানের বাইরে, গোজায়ানেরই একটা ব্র্যান্ড আমরা যেটাকে বলি হোম টাউন, যেটা আমরা হোম টাউন, যেটা যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য বা প্রবাসী বাংলাদেশিদের জন্য করা, যেটা আমরা সিঙ্গাপুরে লঞ্চ করি। সিঙ্গাপুর আমাদের সবচেয়ে প্রফিটেবল বিজনেস। আচ্ছা, সবচেয়ে প্রফিটেবল বিজনেস। ইনফ্যাক্ট বাংলাদেশ বিজনেসের হোম টাউনের ব্যাকগ্রাউন্ড এবং হোম টাউনের ইমপ্যাক্টটা বুঝতে চাচ্ছি। অবশ্যই। সো আমরা কি জানতাম না এটার নাম যে হোম টাউন হবে? আমরা যেটা শুরু করলাম, আমরা খুবই যে ইন্টার্নদেরকে পাঠিয়ে দেওয়া হতো সবসময় আমাদেরকে এয়ারপোর্টে, যে আমরা প্রত্যেক সপ্তাহে 2-3 দিন করে এয়ারপোর্টে যেতাম এবং মানুষকে ইন্টারভিউ করতাম যে ভাই, না বাংলাদেশে শুরু করেছিলাম, যে ভাই আপনি কি গোজায়ানের নাম শুনেছেন, টিকিট কিভাবে কেটেছেন, কত পড়েছিল, এরকম কোশ্চেন আমরা করতাম, সবাই মিলে করতাম, আমি লিডারশিপ টিম সবাই করতাম। তার কি গোজায়ানের নাম জানতো? অনেকে জানতো, বাট অনেকে ভরসা করতে পারতো না তখনও, বাট একটা বড় পোর্শন তখনও কাটতো আর কি রেগুলার। আচ্ছা। কাউকে কোনোদিন নিজের পরিচয় দিতাম না, জাস্ট বলতাম আমরা ইন্টার্ন আসছি সার্ভে করতে।
এটা করতে করতে দেখলাম যে 60% অফ দ্য পপুলেশন কিন্তু স্টিল ব্লু কলার মাইগ্রেন্ট ওয়ার্কার বা প্রবাসী ভাইরা। ওরা তো গোজানের নামও জানে না এবং ওরা জানতে পারছে না, জানার কোনো কথাও না। এবং ওদের টিকিটের প্রাইসগুলো যখন কম্পেয়ার করছি, আই ক্যান ইজিলি সে যে ওরা মার্কেট থেকে 10-20% এক্সট্রা পে করে যাচ্ছে। ওরা সবচেয়ে মানে কম আর্ন করে কিন্তু সবচেয়ে বেশি এরা স্পেন্ড করছে টিকিটের জন্য। দ্যাট ক্যানট বি রাইট, ভেরি আনফেয়ার। তখন আমরা দেখলাম আচ্ছা ঠিক আছে, প্রথমবার যখন যাবে তখন তো আসলে আমরা ধরতে পারবো না, কারণ ওর তো জব ভিসা অনেক কিছু আছে। আমরা চেষ্টা করে দেখি ওই পাশে কি হয়। তো আমরা দেশের বাইরে গেলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, ইউএই, প্রত্যেকটা মার্কেটে আমরা রাস্তায় আমাদের প্রবাসী ভাইরা কাজ করছে, রেমিটেন্স পাঠাচ্ছেন। কারেক্ট, প্রত্যেকটা মার্কেটে গেলাম, ওইখান থেকে লিটারালি রাস্তা থেকে মানুষকে নিয়ে আসলাম, ভাই চলেন আপনাকে খাওয়াবো, আপনার গল্প শুনবো। এভাবে প্রথম আমরা করেছিলাম সিঙ্গাপুরে, আমরা 30 দিনে প্রায় 157 জন মানুষকে ডিনার করিয়েছি। রীতিমতো ইন্টেন্সিভ রিসার্চ। দ্যাটস হাউ মার্কেট রিসার্চ শুড বি ডান। এটা করতে করতে আমরা কিন্তু একবারে বলিনি আমরা ট্রাভেল কোম্পানি থেকে আসছি, আমরা জাস্ট বলেছি আপনাদের গল্প শুনতে আসছি। কবে আসছেন, কিভাবে আসছেন, কি কাজ করেন, কতবার দেশে যান, দেশে টাকা পাঠান নাকি কিভাবে পাঠান, সব শুনতে শুনতে দেখলাম যে ট্রাভেল প্রবলেমটা তো এটা আমরা জানি, we know how this business works, we know the technology, why don't we actually build something for that? And that's when আমি একটু আগে বললাম না যে we should not always copy, we should always innovate. দেখেন গোজাইনের কিন্তু রেফারেন্স আছে, ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক অনলাইন ট্রাভেল এজেন্সি আছে, গোজাইন বাংলাদেশের জন্য ইটস নট নাথিং এ নিউ আইডিয়া, এটা বাংলাদেশের জন্য অ্যাডাপটিভ, বাট দ্য হোম টাউন দ্যাট উই ক্রিয়েটেড ইটস এ নিউ থিং অ্যান্ড এটার কোনো প্রেসিডেন্টস ওয়ার্ল্ডে এখন পর্যন্ত নাই। দ্য ওয়ে হোম টাউন ওয়াজ ডিজাইন্ড, যেটা একটা প্রবাসী ভাই যে হয়তো খুব একটা বেশি পড়ালেখা করেনি, ক্লাস 5-6 পর্যন্ত পড়েছে, ও যে অনলাইনে কোনোদিনও পারচেস করে নাই, সে নিজের টিকিট পারচেস করতে পারবে এভাবে বানানো। পুরোটা বাংলায় কনভারসেশনাল অ্যাপ্রোচে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করা। মনে করেন আপনি অ্যাপটা খুলবেন, আপনাকে বলবো আসসালামু আলাইকুম রিদওয়ান ভাই, কই যাবেন, সিঙ্গাপুর ঢাকা না ঢাকা সিঙ্গাপুর, আর কোনো অপশন নাই। টিকটক বা ফেসবুকে যেমন একটা স্ক্রিনে কিন্তু আপনার একটাই অ্যাকশন, হয় স্ক্রল করবেন না লাইক দিবেন, এখানে প্রত্যেকটা পেজে একটাই করে অ্যাকশন। প্রসেসটাকে খুব ইউজার ফ্রেন্ডলি করে ফেলেছেন, একদম ইজি, কোনো ফিল্টার নাই, কোনো বিজনেস ক্লাস নাই, আমরা ইভেন ফ্লাইটের টিকিট টাইমও দেখাই না, ওর কাছে ম্যাটার করে না, ওর কাছে ম্যাটার করে দামটা কত, ব্যাগেজ কত নিতে পারবো। সো উই কেপ্ট ইট ভেরি সিম্পল, দেন উই লঞ্চ দ্য অ্যাপ। 6 মাস লেগেছে আমাদের, 1.5 লাখ সিঙ্গাপুরি বা 1.5 লাখ বাংলাদেশে থাকে সিঙ্গাপুরে, 6 মাসের মধ্যে 1.5 লাখে ডাউনলোড করে ফেলেছে অ্যাপটা। এবং 2 বছর হলো আমাদের 40% মার্কেট শেয়ার শুধু ফ্লাইটে সিঙ্গাপুর টু বাংলাদেশ করিডোরে। বিউটিফুল। সো হোয়াট অ্যাবাউট আদার কান্ট্রিজ লাইক কাতার, মালয়েশিয়া? যেটা বলছিলেন, আমরা মালয়েশিয়াতে মাত্র লঞ্চ করেছি ফ্লাইটে নিয়ে, এবং আমরা কাতারের সামনে লঞ্চ করতে যাচ্ছি। এন্ড আমি এখন নাম বলতে পারবো না, বাট আরো একটা কান্ট্রি আসতে যাচ্ছে খুব সামনে আর কি। আই এম শিওর ইউ উইল ফাইন্ড देयर। বাট এটা কিন্তু ট্রাভেল দিয়ে কিন্তু মাত্র শুরু হয় আমাদের, বাট ট্রাভেল কিন্তু আমাদের মেইন প্রোডাক্ট না কিন্তু এখানে। দেন এইখানে সবাই সব স্টার্টআপ বা সব প্রোগ্রাম কোম্পানির কি করে, একটা প্রোডাক্ট বানায় কনজিউমারের জন্য চিন্তা করে। আমাদের এখানে উল্টা হয়েছে, কনজিউমার এসে বলছে আপনাদের এই প্রোডাক্টটা বানানো উচিত। আচ্ছা, উই লিসেন টু ইট। আপনারা বলছে আপনারা তো আমাদের একটা বড় প্রবলেম সলভ করছেন, আরেকটা বড় প্রবলেম সলভ করে দেন, আরো বড় প্রবলেম। কি প্রবলেম? দেশে টাকা পাঠাতে কিন্তু অনেক কষ্ট আমাদের, প্রবাসীদের অনেক কষ্ট কিন্তু দেশে টাকা পাঠানো। আপনি মালয়েশিয়াতে ছিলেন, আপনিও জানেন এই গল্পগুলো, প্রচুর কষ্ট। এবং এই কারণে যেটা সেন্ট্রাল ব্যাংক এস্টিমেট করে যে 60 থেকে 65 বিলিয়ন রেমিটেন্স হয়তো আসে, কিন্তু 27 বিলিয়ন মাত্র আসে লিগ্যাল চ্যানেলে। ট্রাস্টিং ইউ, নিজেরা এসে রেকমেন্ড করতে যে আপনারা এই শুধু দিস আর কি। আমরা জানতাম না হাউ ডাজ ইট ওয়ার্ক। আমরা আবারও বসলাম, শিখলাম, ব্যাংকদের সাথে বসলাম, কিভাবে কাজ করে পুরো জিনিসটা বুঝলাম, বুঝায় আমরা রেমিটেন্স বানাই। ওই একই অ্যাপ, যেহেতু সবাই অলরেডি অ্যাপটা ইউজ করে, ওই অ্যাপের মধ্যে আমরা রেমিটেন্স সার্ভিসটাকে লঞ্চ করলাম, ভ্যালু অ্যাড করলাম। কারেক্ট, একটা নতুন ভ্যালু অ্যাড হলো। 1 বছর 3 মাস 1.5 বছর হলো, আমরা এখন বাই ফার দ্য বিগেস্ট মার্কেট লিডার অফ রেমিটেন্স বিটুইন সিঙ্গাপুর এন্ড বাংলাদেশ। ওকে, উই আর বিগার দ্যান অল দ্য বিগ প্লেয়ার্স, ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া, মানিগ্রাম, যারই নাম না কেন, আমরা ওদের থেকে অনেক বড়। 1.5 বছর হয়েছে মাত্র। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এন্ড হিয়ারস দ্য বেস্ট পার্ট, অ্যাজ অফ নাও হোম টাউন পেইড মার্কেটিং বা পারফরম্যান্স। হোয়াই দিস নেম হোম টাউন? বাংলাদেশি ভাইদের একটা খুব কমন ট্রেন্ড আছে, আপনি যখনই বিদেশে যাবেন, কোনো বাংলাদেশি কাউকে দেখা হবে, বলবেন আপনি বাংলাদেশি, ফার্স্ট কোশ্চেনটা করবে আপনার দেশের বাড়ি কই? নিঃসন্দেহে দেশের বাড়ি হোম টাউন। ওকে, সো ইউ পিক দ্যাট ওয়ান বিকজ অফ দ্যাট পার্টিকুলার থিং। একটু আমাকে বলবেন রিদওয়ান হাফিজ, এই যে প্রবাসীদের এই যে গল্প, জি, এবং তাদের বেশ কিছু গল্প একই ধাঁচের, কারেক্ট, এন্ড দে হ্যাভ আ কমন পেইন পয়েন্ট। জি, কোন পেইন পয়েন্টটা আপনাকে পার্সোনালি ট্রিগার করেছে যে ইয়েস আই হ্যাভ টু ডু সামথিং ফর দেম? আসলে আমরা বলি এটা 6টা পেইন পয়েন্টে ওরা পুরোপুরি আটকে থাকে। সো এটা শুরু হয় হচ্ছে এখান থেকে, যখন ওরা চাকরিটা নিয়ে যায়, অনেক টাকা খরচ করতে হয়, চাকরিটা প্রপারলি যে চাকরিটা দেখানো হয় সেই চাকরিটা তো, মানে একটা হচ্ছে যে জব পাওয়াটা, একটা হচ্ছে জব ফ্রডটা, মানে ওকে যে জব দেখাই নিয়ে যাচ্ছে বাট ওকে আরেকটা জব দেখানো হয়, ও একটা ডেপ ট্র্যাপে পড়ে যাচ্ছে, ওকে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। ট্রাভেল টিকিট ওকে একটা বড় প্রবলেম ফেস করতে হয়।
রেমিটেন্সে বৈধ পথে পাঠানোর জন্য ওকে প্রবলেম ফেস করতে হয়। অ্যান্ড সবচেয়ে বড় প্রবলেম যেটা সবচেয়ে বেশি খারাপটা লাগে, 20 বছরও গায়ে খাটে কষ্ট করছে, দেশের জন্য টাকা পাঠাচ্ছে, ফ্যামিলিকে বড় করছে, 20 বছর পরে যখন দেশে ফেরত আসে ওর কাছে কিছুই নেই, কোনো সেভিংস নাই, কোনো ফিউচার প্ল্যান নেই, কিছু নেই, ফ্যামিলি সব টাকা খরচ করে ফেলছে, 20 বছর পরে কোনো ক্রেডিট হিস্ট্রি নাই, এবং হি বিকামস ইনটু সার্কেল 1 স্কয়ার 1 কিন্তু ইভেন আফটার 20 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক, ব্লাড সোয়েট এন্ড টিয়ার্স। ওরা কিন্তু আমাদের আপনাদের মতো না, ওরা কিন্তু সপ্তাহে 6 দিন কাজ করে, 13 ঘন্টা থেকে 16 ঘন্টা কাজ করে, ইফ নট মোর 20 ইয়ার্স পরে এসে ওদের কিচ্ছু নেই। অ্যাবসলিউটলি, এটা সবচেয়ে বেশি আমাকে কষ্ট দেয়। অ্যাবসলিউটলি। বিং অ্যান এন্টারপ্রেনার, একটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আমরা যেভাবে নতুন ব্রাঞ্চ খুলতে পারি, জয়েন্ট ভেঞ্চারে যেতে পারি, কারেক্ট, সার্ভিস সেক্টর এক্সপ্যানশন ইজ লিটল ট্রিকি, ট্রু, এবং সেখানে কোয়ালিটি কন্ট্রোল ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল। অ্যাবসলিউটলি। যখন আপনি বাংলাদেশের এই ব্র্যান্ডটাকে দেশের বাইরে নিয়ে যাচ্ছেন, হাউ ডু ইউ মেনটেন দ্যাট কোয়ালিটি? সো আমরা শুরু থেকে আমরা এই কারণে সবসময় যেটা করি, একদম মানে ইফ উই প্ল্যান টু লঞ্চ দ্য কোম্পানি অন দিস পার্টিকুলার মান্থ, তার প্রবাবলি 12 থেকে 16 মাস আগে আমাদের কাজ করা শুরু হয়। ওকে, প্রথমে হচ্ছে যে অন দ্য গ্রাউন্ড রিসার্চ, যেটা আমরা এখনো করি, প্রোডাকশন। কারেক্ট, আমরা এখনই ইনফ্যাক্ট আই জাস্ট কেম ব্যাক দিস মর্নিং আমাদের নতুন মার্কেট থেকে, পটেনশিয়ালি নতুন মার্কেট থেকে। সো এই কাজটাই কিন্তু আমরা করলাম। আমরা গত 7 দিনে প্রায় 50-60 জনের, 70-80 জনের মতো বাঙালি ভাইদের ইন্টারভিউ নিলাম। আচ্ছা, প্যারালালি আরেকটা টিম যেটা কাজ করা শুরু করে থাকে, ওরা হচ্ছে যে লিগ্যাল স্ট্রাকচার, আমরা সবার আগে একটা লয়ার হায়ার করি, সবার আগে কোম্পানি ফরমেশনটা করে ফেলি, সবার আগে যা যা অ্যাপ্রুভাল নেওয়ার, লাইসেন্স অ্যাপ্লিকেশন, এই কাজগুলো কিন্তু এই 12 থেকে 16 মাস আগে শুরু হয়ে যায়। সো দ্যাট বাই দ্য টাইম উই আর রেডি টু লঞ্চ, আমাদের বেসিকটা রেডি। সো অলরেডি আমরা এখন হয়তো মাত্র 4টা দেশে অপারেট করছি, বাট আমরা কিন্তু আরো 5টা দেশের কাজ কিন্তু হয়ে যাচ্ছে আর কি এখনই, এই কাজটা কিন্তু হচ্ছে। সো এইভাবে এটাকে একটু মানে অপটিমাইজ করতে হয় আসলে। ভেরি গুড। এখানে একটা ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে পলিসি। কারেক্ট। আপনি যখন বাংলাদেশ থেকে দেশের বাইরে যাবেন, জি, আমার দেশের রেগুলেশন জি ডিফারেন্ট হবে। এই কারণেই যে লোকাল লয়ারটা লাগে, আমাদের অনেক ক্ষেত্রে লোকাল কান্ট্রি ম্যানেজার হায়ার করি আমরা শুরুতেই, লোকাল কমপ্লায়েন্স অফিসার হায়ার করি একদম শুরুতেই, হয়তো লঞ্চ করার আরো আগেই। মালয়েশিয়াতে আমাদের রেমিটেন্স লঞ্চ হচ্ছে আগামী মাসে, মালয়েশিয়াতে আমাদের কমপ্লায়েন্স অফিসার কাজ করছে গত 1 বছর ধরে। সো আমরা ওই জায়গাটা থেকে শুরুতেই লোকাল মানুষদেরকে আগে আমরা কিছু রেখে দিই, বা আমরা কিছুদেরকে হায়ার করি আমাদের ট্যালেন্ট হিসেবে জয়েন করে, যারা আমাদেরকে ওই ব্যাপারটা বুঝতে হেল্প করে। ওকে, কিন্তু যখন বাংলাদেশ থেকে আপনি দেশের বাইরে যাচ্ছেন, আমাদের লোকাল রেগুলেটরদের এখানে ভূমিকা কতটুকু, এবং সেখানে আর কোন কোন জায়গায় আপনার এক্সপেকটেশন আছে টু স্কেল ইউর বিজনেস? আমি জানি রেগুলেটরদের নিয়ে সবাই হয়তো খুব নেগেটিভ পারসেপশন বলে যে আমরা খুবই স্ট্রিক্ট, বাট অ্যাজ অফ নাও আমাদের মোস্টলি কাজ করতে হচ্ছে আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে রেমিটেন্সের জন্য। আই ফাইন্ড দেম অ্যাকচুয়ালি ভেরি হেল্পফুল। তারা কিন্তু আমাদের জন্য কিছু পলিসি চেঞ্জ করে দিয়েছে 8 দিনের রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট করে 8 দিন পরে। এক্সেলেন্ট। সো আমরা গত বছর থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করা শুরু করি, এবং আমরা কিন্তু বেশ সাপোর্ট পেয়েছি। ইনফ্যাক্ট যখন আপনারা জানেন বেশিরভাগ স্টার্টআপকে হয়তো মানে যেহেতু যারা ফরেন ফান্ডিং রেজ করে, ওদেরকে কিন্তু হেডকোয়ার্টারটা আসলে বাংলাদেশের বাইরে সেটেল করতে বলা হয়। সো আমরা কিন্তু শুরুতে এটা ছিলাম না, কারণ আমরা শুরুতে করেছি বাংলাদেশে। যখন আমরা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ট্রান্সফার করেছি, তখন সেন্ট্রাল ব্যাংক কিন্তু প্রবলেম করেছিল, বাট দেন দে ওয়ার দ্য ওয়ান হু অলসো গিভ আস দ্য সলিউশন, যে এইভাবে করো, এভাবে এটা করো আর কি। সো আই থিংক ইটস এ হাই টাইম ফর পলিসি ব্র্যান্ডিং অ্যাজ ওয়েল। অ্যাবসলিউটলি। ওকে, ফাইন। আপনি স্টার্টআপের কথা বলেছেন, এবং আমরা স্টার্টআপের জার্নি নিয়ে কথা বলছি। জি। অ্যাট সাম পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে স্টার্টআপ নিয়ে আমাদের মাঝে যে একটা গিমিক ছিল হয়তো কিনা জানি না, অথবা স্টার্টআপ নিয়ে আমাদের যে একটা এনার্জি ছিল, সেই এনার্জিটার কোথাও কি একটু ভাটা পড়লো? যদি পড়ে থাকে, কেন সেটা? সো অবশ্যই পড়েছে, 2টা রিজন। এক হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু ফান্ডিং ড্রাই যেটা সিজন বলে সেটা শুরু হয়ে গেছিল 2022-এর পর থেকে। অ্যান্ড দেন অফকোর্স বাংলাদেশের স্টেবিলিটি যেটা মানুষ যেটা বাইরে থেকে দেখতো, বাংলাদেশকে এখন অনেকে একটু রিস্কি মার্কেট মনে করছে। সো 2টা মিলে অফকোর্স ইম্প্যাক্টটা হয়েছে। বাট সবচেয়ে বড় রিজন এগুলোর একটাও না। সবচেয়ে বড় রিজন হচ্ছে most of the startup, or maybe like most of us, started the business for a wrong reason. We started for glory. Okay. We should not build a startup for glory. You should always build a startup to actually solve a problem. You should not do things just ওরা ওই দেশে এটা কাজ করেছে, আমার দেশে আমি এটাকে লোকালি অ্যাডাপ্ট করবো। You should see like local problem, এটাকে সলভ করবো কিভাবে প্রোগ্রাম, মানে আমার কাস্টমার শুধু ঢাকা বা ঢাকার একটা পার্টিকুলার এরিয়া হবে না, কিভাবে এটা ন্যাশন ওয়াইড করা যায়। আমরা এই প্রবলেমগুলো নিয়ে সবাই কাজ করিনি। আমরা টার্গেট মার্কেটটা মেজার করতে পারি না। আমরা সবসময় টার্গেট মার্কেটে বলি এত বিলিয়ন, কারণ 170 মিলিয়ন মানুষ আছে। 170 মিলিয়ন মানুষ থাকা আর 170 মিলিয়ন কনজিউমেবল পপুলেশন এক না। এই জায়গাটাতে আমরা সবসময় ভুলটা করি আর কি। সো এই কারণে
7-8 বছর তো একটা লাইফ সাইকেলের মতো একটা রিয়েলিটি চেক হয়। অনেকে বুঝতে পারছে আসলে এটা স্কেল করতে পারবে না, এটা বড় হচ্ছে না, ইউনিভার্সিটির এক্সিট দেখে নাই, বাংলাদেশের কোনো প্রপার সাকসেস স্টোরি এখন পর্যন্ত হয় নাই। সো এই জন্য বাংলাদেশের জন্য একটু ব্যাকফুটের সিচুয়েশনে থাকবে আর কি। বাট ইফ ইউর বিজনেস ইজ প্রফিটেবল এন্ড ইফ ইউর গ্রোয়িং এক্সপ্যান্ডিং ইনটু মার্কেট, এগুলো ম্যাটার করবে না, এগুলো জাস্ট টেম্পোরারি। অ্যাবসলিউটলি। আমার একটা কিউরিওসিটি আছে, সেটা হচ্ছে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে যে টেকনোলজিকে আপনি ব্লেন্ড করলেন, আমরা মোটামুটি বুঝতে পারছি বাংলাদেশের সামনের ইকোনমির একটা বড় ইম্প্যাক্টফুল জায়গা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি। কারেক্ট। সার্ভিস সেক্টরের সাথে টেকনোলজিকে একসাথে একটা লাইনে হাঁটতে দেওয়ার জন্য যে কম্পিটিটিভনেস দরকার, সেটাকে আমাদের আছে কিনা, যদি না থাকে আমাদের কি করা উচিত? আই স্ট্রংলি বিলিভ এটা আছে, বাট আমরা এটা নার্চার করতে পারি না ঠিক মতো। আমাদের টেকনোলজি ক্যাপাবিলিটি নিয়ে আমার কখনোই কোনো কোশ্চেন নাই। উই আর লাইক প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট টেক জব ক্রিয়েটার ইন দ্য ওয়ার্ল্ড। আমার ভয় খারাপটা লাগে হচ্ছে এই জায়গায় যে বেসিক্যালি দ্য পিপল দ্যাট উই ব্রিং, যাদেরকে আমরা গ্র্যাজুয়েট করে বের করি, ওরা তো দেশে থাকে না, ওরা তো দেশের বাইরে চলে যায়, এবং ওরা বেশিরভাগ মানুষই ফেরত আসতে চায় না। আমার ইউনিভার্সিটির কয়েকজন খুব কম মানুষই আছে যারা দেশে ফেরত থাকে আর কি। সো উই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, উই হ্যাভ দ্য ক্যাপাসিটি, বাট জাস্ট এটাকে নার্চার করতে হবে আর কি। উই নিড টু ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটি, উই নিড টু ক্রিয়েট মোর ইন্ডাস্ট্রি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই ক্যানট রিলাই অন RMG ফর এভার। RMG প্রত্যেক 2 ডেকেড পর কিন্তু চেঞ্জ হয়, রিজন চেঞ্জ করে। বাংলাদেশের ওটা চেঞ্জ করতে বাধ্য। আমি জানি ইটস অ্যান আনপপুলার ওপিনিয়ন, বাট এটা হবে। But it's a bitter truth. It's a bitter truth. So we need to build more industry, and technology is the way to go. Absolutely. So আমরা 4IR এর কথা বলি, কিন্তু it has to have a very, very good balance of it. জি। একটু জাস্ট অন্যভাবে জানতে চাচ্ছি যে as an young entrepreneur, I'm not that young, by the way. আমি জানি একবার পর young বলছেন। Well, you're intern then. Okay, I'm intern. Thank you. Then একজন ইন্টার্ন হিসাবে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা যারা বুয়েট থেকে, আইবি থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে বা অন্য জায়গা থেকে গ্র্যাজুয়েশন করে, তাদের একটা মাইন্ডসেট থেকে উই শুড ট্রাই ফর আ ভেরি সেফ অ্যান্ড সিকিউর জব। কারেক্ট। আপনি এই জেনারেশনকে কিভাবে অ্যাডভাইস করতে চান যে হেই, তুমি একটু রিস্ক নিয়ে দেখতে পারো? এই রিস্ক অ্যাসেসমেন্টটা তারা কিভাবে করবে? আমার খুব সিম্পল একটা থিওরি আছে ব্যাপারে, বাট বাই দ্য ওয়ে একটু বলে রাখি, আই হ্যাভ দ্য সেম প্রেশার ফ্রম মাই ফ্যামিলি। আমার আম্মু এখনো মনে করে যে আমার সবকিছু ছেড়ে মাস্টার্স করা উচিত, বিদেশে যে মাইক্রোসফটে চাকরি করা উচিত, ওখানে আমেরিকা সেটেল হওয়া উচিত। এখন আমার আম্মু তাই বিশ্বাস করে আর কি। আমার এটার বেসিকটা কি, বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো আসলে আমরা উই কেম ফ্রম মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, এবং মিডল ক্লাস আমাদেরকে না সবসময় সেফ থাকতে বলে, যে এটা অপশন রেখে দাও, 2টা অপশন রেখে দাও, এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য রিস্ক, drop all the options, just only keep one. There cannot be a plan B in life. There is no backup plan. There is no backup plan. যখন আপনার ব্যাকআপ প্ল্যান থাকবে না, only then actually you will move forward. So আপনি অ্যানালাইজারের কথা যেহেতু বললেন, অ্যানালাইজার থেকে আমি এক্সিট নিয়েছি just to make sure that I don't have a fallback plan. So that actually I can go full on with Gosan. I do or die. Do or die. I have to succeed. এবং ব্যাকআপটা ছাড়ার কিছুদিন পরে কোভিড শুরু হয়ে গেছে। Okay. So easily I could have actually probably gone back and everything, but যেহেতু I kept that option now, I have to go. Let me take over from you. কোভিডের সময় যতটুকু জানি আপনার কোনো স্টাফ আপনাকে ছেড়ে যায়নি, অথবা আপনি ছাড়তে দেননি। আমি দিয়েছিলাম, আমি রেকমেন্ডেশন লেটারও রেডি করে রেখেছিলাম, বাট কেউ ছাড়েনি। 9 মাস স্যালারি পাইনি, বাট কেউ ছাড়েনি। This is an amazing story. Why and how? এটা প্রবলি ওরা ভালো বলতে পারবে কেন, বাট আমি এখনো অ্যান্সারটা আমি নিজেও একটু মাঝে মাঝে খুঁজি। You are heavily blessed then. I am heavily blessed. So আমি সবাইকে বলেছিলাম আমি পারবো না, সো যারা যারা যেতে চাও মোর দেন ওয়েলকাম, বাট ডেফিনেটলি আমি এটা করে দিব। বাট আমি একটা জিনিস অলসো বলেছিলাম যে we're gonna fight back, we're gonna come back, we're not gonna die, I'm not leaving. So I think কিছু কিছু জায়গায় আমিও ভয় পেয়েছিলাম, বাট তখন আমাকে আমার কিছু কিছু কাছের কলিগ, আমাদের যে গ্রুপ সিইও ইমামুল ইসলাম সুপ্রিয়, ও আমাকে বলছিল ভাই আমরা আপনার জন্য চোখ বন্ধ করে খাদে লাভ দিতে রাজি আছি, আমি জানি খাদের মধ্যে কিছু না কিছু একটা আছে আর কি। সো যখন এরকম ফেট আপনার টিম আপনাকে দেখবে, এরপর আপনার তো আসলে কোনো অপশন নাই, ওই যে প্ল্যান বি নাই আর কি, করতেই হবে কিছু একটা। অ্যাবসলিউটলি। খুব পার্সোনাল প্রশ্ন, কিন্তু প্রফেশনালি যে জায়গাটা আপনি দিনের পর দিন তৈরি করেছেন, সেই জায়গা থেকে যদি জিজ্ঞাসা করি যে জীবনের কোন ঘটনাটা আপনাকে এতটা সাহসী, এতটা পজিটিভ থাকতে হেল্প করেছে, খুব সংক্ষেপে জানতে চাই। সাহসী সিঙ্গেল লাইনার। I think COVID should be the perfect example. যে যদি আমি বলি যে কোভিডে যখন আমরা মরে যাইনি, তখন মনে হচ্ছে যে আমি কোনো কিছু ভয় পাবো না, একটার পর এক্সপ্যান্ড করতে পারবো, সবকিছু করতে পারবো। টাকা ছাড়া যদি বেঁচে থাকতে পারি, বেতন না দিয়েও যদি স্টিল গ্রো করতে পারি, তাহলে আমরা করতে পারবো।
আরেকটা ছোট্ট এখানে একটা গল্প অ্যাড করে, এটা যেটা আমাকে প্রচুর নাড়া দিয়েছিল, এটা কোভিডের সময় একটা লকডাউন ছিল, আমি গাড়ি চালে হসপিটালে যাচ্ছিলাম রাতের বেলা লকডাউনে, আমাকে পুলিশ থামালো চেকপোস্টে। একটা ট্রাফিক সার্জন এসে জিজ্ঞেস করলো যে আপনি তো যেতে পারবেন না, বললাম যে এই কারণে হসপিটাল যেতে হচ্ছে আমার। বলে আপনি কি করেন? ট্রাফিক সার্জনকে আমি এখন কিভাবে বুঝাবো? আমি বলেছি যে একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করি। বলে কি ট্রাভেল এজেন্সির নাম কি? ট্রাভেল এজেন্সির নাম কে জানে? বললাম যে নাম হয়তো আপনি শুনে নাই, গোজায়ান। বলে গোজায়ান তো জানি, গোজায়ানের কারণে আমি আমার ছেলের সাথে ঈদে নামাজ পড়তে পারছি, কারণ আমি ছুটি পেয়েছিলাম ঈদের দিন সকালে, তখন কোনো ট্রাভেল এজেন্সি খোলা পাইনি। অ্যাপটা নামাইছি, ইউএস বাংলা টিকিট কাটছি, গেছি 11টার সময় জামাত ধরছি আমার ছেলের সাথে। গোজানের কাছে তো আমি কৃতজ্ঞ। আচ্ছা, একটা ট্রাফিক সার্জন ওই সময় যে প্রশ্ন করে আপনার নাম আছে, দ্যাটস দ্য অনলি অ্যাওয়ার্ড দ্যাট উই নিড। কাস্টমারের ভালোবাসা, আর কিছু লাগে না। বিউটিফুল, বিউটিফুল। সিঙ্গেল লার্নার, নিজের একটি বদ অভ্যাস, খারাপ অভ্যাস যেটা পরিবর্তন করতে চান। আমি স্মোক করি, ছেড়ে দেওয়া উচিত আসলে। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট দেন। তরুণ উদ্যোক্তাদের কি করা উচিত না? কখনোই রং রিজনে কোম্পানি শুরু করা উচিত না, রং রিজনে না। ডু নট ডু দিস ফর গ্লোরি, ডু নট ডু দিস টু বিকাম রিচ, ডু নট ডু দিস টু মানে গেট প্রেইজ বাই ইউর পিয়ার্স ফর সোশ্যাল কারেন্সি, ডু নট ডু দিস ফর ফেসবুক লাইক, ডু দিস ফর দ্য রাইট রিজন। গুড। লাস্ট কোশ্চেন, কোনো পার্টিকুলার স্বপ্ন আপনার আছে যেটা আপনি অ্যাচিভ করতেই চান? বাংলাদেশের জিডিপির 10% কন্ট্রিবিউট করতে চাই গোজানকে দিয়ে। বিউটিফুল, আই উইশ অল দ্য ভেরি বেস্ট। আজকের লেগাসি উইথ এমআরই শোটা ছিল রিদওয়ান টু রিদওয়ান। খুব ব্যতিক্রমধর্মী আমার জন্য। আমি শিওর যে আজকের শো থেকে যারা তরুণ উদ্যোক্তা এবং অপেক্ষাকৃত একেবারে তরুণ উদ্যোক্তা, তাদের জন্য শেখবার বা টেক অ্যাওয়ে অনেক কিছু আছে। ফেইলিয়ার মানে সব কিছু না, এবং জীবনে কোথাও থেমে থাকতে নেই, চেষ্টা করে যেতে হবে। আমি নিজে উপকৃত হয়েছি, এবং আমি শিওর আমার সাথে যারা এই অনুষ্ঠানটি দেখেছে তারাও আমার থেকে হয়তো আরও বেশি উপকৃত হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আমার আজকের গেস্ট রিদওয়ান হাফিজকে অনুরোধ করব একটু ওনার অনুভূতিটুকু এই বইটি লিখে দিতে। থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড টু বি ইন দ্য শো। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, Fai. Ridwan Hafiz, thanks for joining us. It's a pleasure. Thank you.